ওকে, তো আজকে ক্লাস আমরা শুরু করছি আমাদের আজকে ম্যানেজমেন্ট ক্লাসের 20তম লেকচার। তো আমরা গতকাল পড়েছিলাম ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওল এবং টেইলরের অবদান আমরা পড়েছিলাম। তো আমরা ওইখান থেকে কিছু কোয়েশ্চেন এখন আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওলের যে অবদান আছে সেগুলো কয়েকটা আপনারা আয়েশা সাদি আমাকে একটু বলেন কয়েকটা অবদান হেনরি ফেওলের ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওলের কয়েকটা অবদানের কথা উল্লেখ করেন। আয়েশা সাদিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনি ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওলের যে একটা অবদানের কথা উল্লেখ করেন। স্যার, হেনরি ফেওল সর্বপ্রথম ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ ধারণাটি সবার কাছে প্রকাশ করেন। হ্যাঁ, পূর্ণাঙ্গ ধারণা উপস্থাপন করেন। তারপর আপনি একটা বলতে পারেন। স্যার, তিনি আধুনিক ব্যবস্থাপনার মূল চিন্তা চেতনার মূল ছিলেন। নীতিগুলো প্রদান করেন। চিন্তা স্থাপন চেতনার কথা করেছেন। বলবেন না, অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার যে 14টা নীতি রয়েছে সেগুলো সর্বপ্রথম হেনরি ফেওল উপস্থাপন করেছেন। এছাড়া ব্যবস্থাপনাকে একটি শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং সর্বজনীন প্রয়োগযোগ্য বলে প্রমাণ করেছেন। শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ অর্থাৎ 6টা কাজ নির্দিষ্ট করেছেন। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ নির্দিষ্ট করেছেন। তারপর প্রতিটা কাজে ব্যবস্থাপনার দায়িত্ব কর্তব্য কি হবে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। ব্যবস্থাপকদের কি কি যোগ্যতা থাকবে সেগুলো উল্লেখ করেছেন। এছাড়াও তিনি গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন করেছেন এবং বিভিন্ন তত্ত্বের স্বীকৃতির জন্য তিনি প্রতিষ্ঠান করেছেন। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনেও ব্যবস্থাপনা তত্ত্ব প্রচারের জন্য তিনি কথা বলেছিলেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৃষ্ঠা 56 থেকে 60 পর্যন্ত আমরা ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে কথা বলবো আজকে। তো আমাদের ব্যবস্থাপকের দক্ষতা আমরা বেশ কিছু দক্ষতার কথা আলোচনা করব। আদর্শ ব্যবস্থাপক হতে হলে এই সমস্ত দক্ষতাগুলো আমাদের প্রয়োজন। যেমন আমরা সর্বপ্রথম বলতে পারি কারিগরি দক্ষতা। তো এই কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার ক্ষেত্রে কারিগরি দক্ষতাটা কি? অর্থাৎ যিনি ব্যবস্থাপক হবেন তাকে কারিগরি জ্ঞান সম্পন্ন হতে হবে। যেমন বিভিন্ন প্রকার মেশিনারিজ থাকে একটা প্রতিষ্ঠানে এবং এছাড়া অফিসে কম্পিউটার থাকবে বা টাইপরাইটার মেশিন থাকবে, বিভিন্ন প্রকার মেশিনারিজ থাকবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যে কোনো প্রতিষ্ঠানে। তো এই প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক থাকবেন তার হচ্ছে কারিগরি দক্ষতা থাকতে হবে, অর্থাৎ মেশিনারিজ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আমি এটা বলছি না যে একজন ব্যবস্থাপক ওই মেশিন ঠিক করতে পারতে হবে, এটা না। মানে একজন ব্যবস্থাপক কিভাবে মেশিন কাজ করে বা এই মেশিনের কার্যক্ষমতা কি এইগুলো সম্পর্কে নলেজ থাকবে। অর্থাৎ বিভিন্ন প্রকার মেশিনারিজ এর যে কার্যক্ষমতা রয়েছে বা এটা কতটুকু কাজ করবে বা কিভাবে কাজ করে এই সম্পর্কে তার পর্যাপ্ত কারিগরি নলেজ থাকতে হবে। ওকে, না হলে কিন্তু সে ওই নির্দিষ্ট ব্যক্তিকে বলতে পারবে না কি করতে হবে বা কতটুকু করতে হবে। আপনার যদি ব্যবস্থাপকের কারিগরি জ্ঞান না থাকে তাহলে ওই যে মেকানিক যিনি থাকবেন বা ওই অপারেটর যে থাকবে তার কথাই কিন্তু শেষ কথা হয়ে যাবে। অর্থাৎ সে যা বলে সে অনেক সময় কিন্তু ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন কথা বলতে পারে। সেগুলো একজন ব্যবস্থাপকের কারিগরি জ্ঞান থাকলে তবেই সে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তারপর আমরা বলবো মানবীয় দক্ষতা, অর্থাৎ একজন ব্যবস্থাপক হতে হলে তাকে অবশ্যই মানবিক হতে হবে। যেহেতু ব্যবস্থাপকের কাজ হচ্ছে অধস্তন কর্মীদেরকে পরিচালনা করা, তো সেক্ষেত্রে অবশ্যই একজন ব্যবস্থাপককে মানবীয় জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ মানবিক হতে হবে। মানুষ কি চায় বা মানুষের কি ক্ষমতা আছে বা মানুষ কি চিন্তা করে এরকম মানবীয় দক্ষতা থাকতে হবে। মানুষের সাথে যোগাযোগ করার এবিলিটি থাকতে হবে। যারা আছেন অধস্তন কর্মী তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ আপনি যদি মানবিক গুণ সম্পন্ন না হন, অর্থাৎ মানুষকে বোঝার ক্ষমতা বা মানুষকে চিনতে পারে বা মানুষকে পরিচালনার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবস্থাপক হতে পারবেন না। তো আপনার মধ্যে বিভিন্ন প্রকার অধস্তন কর্মীদের সাথে
মেলামেশা করার বা তাদের সাথে যোগাযোগ রক্ষা করার, এছাড়া তাদেরকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করার ক্ষমতা থাকতে হবে, যেটাকে আমরা মানবীয় দক্ষতা হিসেবে চিহ্নিত করতে পারি। ওকে, তারপর হচ্ছে ধারণা বা কল্পনা। আপনাকে ধারণা করার মতো জ্ঞান থাকতে হবে, মানে আপনি কল্পনা করতে পারেন, এটাকে আমরা বলতে পারি দূরদৃষ্টি সম্পন্ন। অর্থাৎ আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা করতে পারেন। আপনার যদি এই এবিলিটিটা না থাকে, এটাকে আমরা কনসেপচুয়াল নলেজ বলে থাকি। তো এই যে ধারণা বা কল্পনা করার যদি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবস্থাপনার যে প্রথম কাজ সেটাই করতে পারবেন না, যেটা হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা করা মানে কি, আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন সেটা সম্পর্কে অগ্রিম একটা চিত্র তৈরি করেছেন। তো এই যে অগ্রিম চিত্র আপনি তৈরি করবেন, আপনি যদি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে না পারেন বা আপনি চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনাই করতে পারবেন না। অর্থাৎ এজন্য একজন ম্যানেজারকে অবশ্যই ধারণা বা পরিকল্পনা বা কল্পনা করার চিন্তা শক্তি থাকতে হয়। এটাকে আমরা সংক্ষেপে দূরদৃষ্টি সম্পন্ন বলতে পারি, অথবা কল্পনা প্রসূত জ্ঞান সেটাও বলতে পারি, বা ধারণাগত জ্ঞান এটা বলতে পারি। ইংরেজিতে যাকে বলা হয় কনসেপচুয়াল নলেজ বা কনসেপচুয়াল স্কিল। তো আপনার মধ্যে কনসেপ্ট করার, অর্থাৎ কোনো কিছু চিন্তা করার মতো ক্ষমতা থাকতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার ক্ষমতা থাকতে হবে আদর্শ ব্যবস্থাপক হওয়ার জন্য। ৪ নাম্বার এবং সর্বশেষ যেটা আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা যে সব বিষয়ে থাকতে হবে, সেটা হচ্ছে সমস্যা অনুধাবন করা। অর্থাৎ আপনাকে সমস্যা অনুধাবন করার মতো ক্ষমতা থাকতে হবে। আপনি যে কোনো সমস্যা হলে সেটা খুব দ্রুত আপনাকে চিন্তা করে ফেলতে হবে যে কোথা থেকে এই সমস্যাটা হয়েছে। যেমন এটা মানবিক সমস্যার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন কর্মীদের মধ্যে যদি কোনো কারণে হতাশা আসে বা কর্মীদের মধ্যে যদি কোনো কারণে রায়ট বেঁধে যায়, তখন কিন্তু আপনাকে দ্রুত সমস্যা চিহ্নিত করতে হবে এবং ওই সমস্যার সমাধান করতে হবে। মানে আপনাকে অনুধাবন করতে হবে সমস্যাটা, যে সমস্যাটা কি হয়েছে বা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, এটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। আপনাকে সমস্যা অনুধাবন করার মতো যথেষ্ট দক্ষতা থাকতে হবে। তো এখানে আমরা ৪টা দক্ষতার কথা বলেছি একজন আদর্শ ব্যবস্থাপকের। এই ৪টা দক্ষতা ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে বিভিন্ন রকম থাকতে হয়। যেমন আমরা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে যিনি থাকেন ম্যানেজিং ডিরেক্টর বা জিএম, তো ওই সমস্ত ব্যবস্থাপকদের কিন্তু কারিগরি দক্ষতা অনেক বেশি দরকার নাই। আমার কথা শুনতেছেন সবাই? ওকে, তো এই জি যে স্যার। কারিগরি দক্ষতা এক এক লেভেলের ম্যানেজমেন্টের জন্য এক এক রকম দরকার হয়। যেমন কারিগরি দক্ষতাটা টপ লেভেল ম্যানেজমেন্ট যারা উচ্চ স্তরের ম্যানেজমেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি দরকার নাই, কারণ তারা সরাসরি কারিগরি দক্ষতার সাথে জড়িত নয়। মানে তাদের হয়তো থাকলে ভালো, কিন্তু তাদের অনেক বেশি দরকার নাই যে আমার কারিগরি দক্ষতা লাগবে ম্যানেজিং ডিরেক্টর হতে গেলে। ম্যানেজিং ডিরেক্টর হতে গেলে মানে টপ লেভেল ম্যানেজার যারা হবে তাদের কিন্তু এই কারিগরি নলেজ এত বেশি দরকার নাই। আবার মানবীয় দক্ষতা যেটা, সেটা কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের প্রয়োজন। আবার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যারা মধ্যম মধ্যম লেভেলের ম্যানেজমেন্টে আছেন, তাদের এই মানবীয় দক্ষতাটা একটু বেশি দরকার, কারণ তারা মূলত অধস্তন কর্মীদেরকে ডিল করে। টপ লেভেলের ওরা কিন্তু খুব বেশি লোয়ার লেভেলের ওদেরকে ডিল করে না। যার কারণে এই মানবীয় দক্ষতাটা কাদের বেশি প্রয়োজন, যারা মধ্যম লেভেলে থাকে ম্যানেজমেন্টের। তো মধ্যম লেভেলের ম্যানেজমেন্টের জন্য মানবীয় দক্ষতা বা ধারণা করার এবিলিটিটা বেশি থাকতে হবে। এছাড়া এই যে ধারণা এবং সমস্যা অনুধাবন, এই দুটো বা সমস্যা অনুধাবন এবং ধারণা সংক্রান্ত নলেজ গুলো বেশি থাকতে হবে টপ লেভেল ম্যানেজমেন্টের জন্য। অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা থাকবে তাদেরকে বিভিন্ন সমস্যা খুব দ্রুত অনুধাবন করতে হবে, বিভিন্ন সমস্যাগুলো চিন্তা করতে হবে। এটা মধ্যম লেভেলের ব্যবস্থাপক যারা আছে তাদেরও দরকার। সমস্যা অনুধাবন এবং ধারণা ও কল্পনা এটা টপ লেভেলের জন্য বেশি প্রয়োজন এবং মধ্যম লেভেলের জন্য প্রয়োজন। আর কারিগরি এবং মানবীয় দক্ষতাটা হচ্ছে আমাদের মধ্যম লেভেলের জন্য বেশি প্রয়োজন। আবার আমরা যদি বলি যে আমাদের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা আছেন তাদের কি বেশি প্রয়োজন, তারা হচ্ছে বিভিন্ন প্রকার ধারণা কল্পনা বা সমস্যা অনুধাবন করার ক্ষমতা, এইগুলো একটু বেশি প্রয়োজন। কারণ তারা কি করবে, বিভিন্ন প্রকার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে, তারা বিভিন্ন প্রকার সিদ্ধান্তের সাথে জড়িত। অর্থাৎ তারা হচ্ছে প্রতিষ্ঠানের ফিউচার নিয়ে চিন্তা করবে, সুতরাং তাদের মধ্যে ধারণা কল্পনা এবং সমস্যা অনুধাবন করার ক্ষমতাটা বেশি থাকতে হবে এবং মানবীয় দক্ষতাও থাকতে হবে। কারণ আপনি দেখবেন টপ লেভেল ম্যানেজমেন্টের জন্য নিচের গুলো বেশি প্রয়োজন, আবার নিচের লোয়ার লেভেল ম্যানেজমেন্টের জন্য উপরের গুলো বেশি প্রয়োজন।
যেমন আমি বলেছি একটু আগে যে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদেরকে কারিগরি জ্ঞান সম্পন্ন হতে হবে, কারণ তাদের অপারেটরদের মেশিন বিভিন্ন সময় নষ্ট হবে বা প্রবলেম দেখা দিবে, এগুলো সলভ করার জন্য সর্বপ্রথম তারা চেক করতে হবে। তো সুতরাং আমরা এখান থেকে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপ লেভেলের জন্য নিচের গুলো অর্থাৎ 3 4 2 এগুলো নিচের গুলো বেশি প্রয়োজন, আবার লোয়ার ক্লাস ম্যানেজমেন্ট যারা আছে তাদের জন্য উপরের গুলো বেশি প্রয়োজন, কারিগরি দক্ষতা বা মানবীয় দক্ষতা এগুলো বেশি প্রয়োজন। তাহলে আমরা আদর্শ ব্যবস্থাপকের এই 4টা দক্ষতা এখন প্রত্যেকে বলতে পারবো। জি স্যার। আচ্ছা, ওকে, এখন আমরা একটু ব্যবস্থাপকের গুণাবলী নিয়ে কথা বলবো, অর্থাৎ একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী কি হতে পারে। আমরা এতক্ষণ দক্ষতার কথা বলেছি, এই 4 ধরনের দক্ষতা রয়েছে একজন ব্যবস্থাপকের, বিভিন্ন লেভেলে বিভিন্ন কম বেশি হয়তো থাকতে হবে। এখন আমরা দেখবো যে একজন ব্যবস্থাপকের কি কি গুণ থাকলে আমরা তাকে ভালো ব্যবস্থাপক বা আদর্শ ব্যবস্থাপক বলতে পারি। সাধারণত কেউ যদি আদর্শ ব্যবস্থাপক হতে হয়, সরি, তাহলে আদর্শ ব্যবস্থাপক হতে হলে আমরা সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ শিক্ষা বা জ্ঞান থাকতে হবে। তো সর্বপ্রথম একজন আদর্শ ব্যবস্থাপকের হচ্ছে সাধারণ শিক্ষা বা জ্ঞান থাকবে, অর্থাৎ একজন ম্যানেজার অবশ্যই শিক্ষিত হবে, সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে। দেখবেন আমরা যে পড়াশোনা করতেছি এটাকে সাধারণ শিক্ষা বলা হয়, অর্থাৎ এখানে আপনাকে সকল বিষয় পড়ানো হচ্ছে, বাংলা পড়ানো হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে, বিজ্ঞান পড়ানো হচ্ছে, সমাজ পড়ানো হচ্ছে, রিলিজিয়ন পড়ানো হচ্ছে, মানে আপনাকে সকল বিষয় পড়ানো হচ্ছে, এটাকে বলা হয় সাধারণ শিক্ষা। আর স্পেসিফিক নলেজ আপনি অনার্স মাস্টার্স লেভেলে যে বা ইন্টারমিডিয়েটে অনেকেই শিখে, যেমন আপনারা এখন শুধু কমার্স রিলেটেড বিষয়গুলো শিখতেছেন, আপনারা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 8 পর্যন্ত সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, অর্থাৎ সাধারণ শিক্ষা মানে সকল বিষয় সম্পর্কে আপনাকে নলেজ নিতে হচ্ছে। এখনো আপনাদের বাংলা ইংরেজি এগুলো শিখতেছেন, এগুলো হচ্ছে সাধারণ বিষয়, সাধারণ সাবজেক্ট, কমন বিষয় যেগুলো আমরা দেখে থাকি। আর স্পেসিফিক যে নলেজ গুলো দরকার সেগুলো ব্যবস্থাপকের তো থাকবেই, এছাড়া সাধারণ নলেজ যেগুলো সেগুলো কিন্তু থাকতে হবে, কারণ সবকিছুতে শুধু ব্যবস্থাপকীয় নলেজ দিয়ে কিন্তু সবাইকে পরিচালিত করা যাবে না। সাধারণ নলেজ যেটা সেটাও দরকার হবে, সাধারণ শিক্ষা যেটা সেটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ একজন ব্যবস্থাপক অবশ্যই শিক্ষিত হবে, সে সাধারণ শিক্ষা এবং সাধারণ যে নলেজ আছে চলাফেরার ক্ষেত্রে সেই নলেজ গুলো তার মধ্যে অবশ্যই থাকবে। ওকে, তারপর হচ্ছে অভিজ্ঞতা। একজন ব্যবস্থাপক আপনি আসলে মানুষকে পরিচালনা করার যে কাজটা এটা পড়াশোনা করে সবসময় আপনি দেখবেন যে পরিচালিত করতে পারবেন না। এক্ষেত্রে মানুষ পরিচালনার জন্য আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে, কারণ ব্যবস্থাপনা যেহেতু অধস্তন কর্মীদেরকে পরিচালনার সাথে বেশি সংখ্যক জড়িত, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অভিজ্ঞতা যদি থাকে, একজন আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই অভিজ্ঞতা সংশ্লিষ্ট হবে, অর্থাৎ তার মধ্যে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকবে কিভাবে ডিল করতে হবে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। তো একজন আদর্শ ব্যবস্থাপক যিনি, তার ব্যবস্থাপনার বিভিন্ন নলেজ বা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় বা মানুষকে পরিচালনা করার যে অভিজ্ঞতা সেগুলো অবশ্যই থাকবে। তারপর আমরা বলবো শারীরিক ও মানসিক সামর্থ্য। তো এই শারীরিক এবং মানসিক সামর্থ্য মানে হচ্ছে শারীরিক ভাবে সুস্থ হতে হবে, মানসিক সামর্থ্য মানে হচ্ছে সে মন মানসিকতার দিক থেকে আহ ভালো, মানে পাগল বা এরকম মেন্টাল টাইপের কোনো কিছু না। একজন ব্যবস্থাপক যদি আপনি অনেক জায়গায় দেখবেন যে ব্যবস্থাপক হচ্ছে একটু কড়া, মানে করা, মানে ও হচ্ছে কি হঠাৎ করে রেগে যাবে এরকম হয় অনেকে, অনেক মানুষের নেচারটাই এরকম যে হঠাৎ করে শুধু শুধু রেগে যাবে বা রেগে গেলে সে উল্টাপাল্টা আচরণ করবে, এরকম হয়। তো এরকম হবে না একজন ব্যবস্থাপক, একজন ব্যবস্থাপক শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই পরিপূর্ণভাবে সুস্থ হবে। তো অর্থাৎ তার মধ্যে কোনো লোক যদি ব্যবস্থাপক হয় আর তিনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে সবসময়, সে কিন্তু প্রপারলি ম্যানেজ করতে পারবে না, অর্থাৎ মানুষকে ম্যানেজ করতে যে সে শারীরিক অসুস্থতার কারণে তার মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিবে, ঠিক মতো নির্দেশনা দিতে পারবে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তাছাড়া মানসিক সামর্থ্য তার মধ্যে থাকবে যে সে সবকিছু বুঝবে এবং মানুষকে বোঝাতে সক্ষম হবে, এটা হচ্ছে মানসিক সামর্থ্য। ওকে, জি তারপর স্যার। 4 নম্বরে আমরা আলোচনা করব আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা। একজন ব্যবস্থাপক যিনি আদর্শ ব্যবস্থাপক হবেন তার মধ্যে আন্তরিকতা এবং সংকল্পবদ্ধতা থাকবে। আন্তরিকতা মানে হচ্ছে সমস্ত তার কাজের প্রতি আন্তরিক, তার অধস্তন কর্মীদের প্রতি আন্তরিক, কেউ তো কারো
সমস্যার কথা বলতে আসলে সে আন্তরিকতার সাথে শুনবে। আপনি এমন কোন বস যদি আপনার হয় যে ওনার সাথে তো কথাই বলা যায় না। তো আপনি কিন্তু ওর মাধ্যমে বেশি পরিচালিত হবেন না। কিন্তু আপনি যদি পছন্দ করেন যে আমি ওকে যা বলবো আমার বসকে যেভাবে বলি উনি আমার কথা শোনে বা উনি বুঝতে চেষ্টা করেন। তো এরকম হলে মানে আন্তরিকতা নিয়ে যেই ব্যবস্থাপক কথা শুনবে বা কাজগুলো বিবেচনা করবে তাহলে কিন্তু ওই ব্যবস্থাপক সঠিকভাবে পরিচালনা করতে পারবে। অর্থাৎ একজন আদর্শ ব্যবস্থাপক হতে হলে অবশ্যই তার মধ্যে আন্তরিকতা থাকবে এবং সংকল্পবদ্ধতা থাকবে। মানে সে যে সফল হতে চায় তার মধ্যে এই সফল হওয়ার ইচ্ছা থাকতে হবে। যে কোনো কাজ সমাধা করার ইচ্ছা সংকল্প থাকতে হবে তার মধ্যে। তো একজন ব্যবস্থাপক অবশ্যই আন্তরিক হবে এবং সংকল্পবদ্ধ হবে। ওকে, খুব বেশি লেখা শেখার দরকার নেই এগুলোর ক্ষেত্রে। আমরা গুণাবলীগুলো নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করলেই হয়ে যাবে। ৫ নম্বরে আমরা আলোচনা করতে পারি যোগাযোগ দক্ষতা। তো একজন ব্যবস্থাপক যদি তার অধস্তন কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতে না পারে তাহলে কিন্তু সে কোনো কাজ আদায় করতে পারবে না। মানে তার ব্যবস্থাপনাটা প্রপারলি হ্যান্ডেল করতে পারবে না। তো তার মধ্যে অবশ্যই যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যেহেতু ব্যবস্থাপক টপ লেভেল, মিডল লেভেল অথবা লোয়ার লেভেলে অবস্থান করবে আর শ্রমিকরা সবসময় কি করবে? লোয়ার লেভেলে অবস্থান করবে। তার মানে যিনি টপ লেভেল ম্যানেজার আছেন বা মিডিয়াম লেভেল ম্যানেজার আছেন তো তারা কিন্তু অধস্তন কর্মীদেরকে যোগাযোগের মাধ্যমে তাদেরকে ম্যানেজ করতে হবে। তো এক্ষেত্রে তাদের মধ্যে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অর্থাৎ কিভাবে কার সাথে যোগাযোগ করতে হবে, অধস্তন কর্মীদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, উপরে যারা থাকবেন মানে টপ লেভেলে যারা থাকবেন অথবা পরিচালনা পর্ষদ বা মালিক পক্ষ যারা থাকবে তাদের সাথেও যোগাযোগ রক্ষা করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপক তার অধস্তন কর্মী এবং উপরস্থ যে সমস্ত লোক থাকবে মালিক পক্ষ বা ব্যবস্থাপনা পরিষদ তো ওদের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই একজন ব্যবস্থাপকের প্রপারলি যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগের দক্ষতা যদি না থাকে তার বিভিন্ন ইনফরমেশন কিন্তু আর ওই জায়গা পর্যন্ত পৌঁছাবে না, যার কারণে ব্যবস্থাপনাটা প্রপারলি মেনটেন করা সম্ভব হবে না। তারপর হচ্ছে অনুপ্রাণিত করার ক্ষমতা। এটা একজন ম্যানেজারের খুবই গুরুত্বপূর্ণ গুণাবলী। সেটা হচ্ছে মানুষকে মোটিভেট করার ক্ষমতা। তো সবাই কিন্তু মোটিভেট করতে পারে না। যেমন আপনি খেয়াল করে দেখবেন আপনি কোনো একজনের কথায় অনেক বেশি মোটিভেট হন আর আরেকজনের কথায় শুধু হতাশ হয়ে যান। তো এরকম ব্যবস্থাপক যিনি হবেন আদর্শ ব্যবস্থাপক তার মধ্যে অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তিনি তার অধস্তন কর্মীদেরকে তার কাজের প্রতি অনুপ্রাণিত করে নিয়ে আসবে। অর্থাৎ তিনি যেটা চান সেটা যেন করতে পারে, মানুষকে অনুপ্রাণিত করে তার কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ৭ নম্বরে আমরা বলতে পারি দূরদর্শী। এই দূরদর্শী মানে হচ্ছে আপনি ভবিষ্যৎ দেখতে পান, এরকম মেন করে। মানে হচ্ছে আপনি ভবিষ্যতে কি ঘটবে বা কি হবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন। ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করতে পারেন, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতে পারেন। এটা হচ্ছে দূরদর্শিতা। অর্থাৎ ভবিষ্যৎকে উপলব্ধি করার ক্ষমতা। আপনার মধ্যে এই উপলব্ধি করার ক্ষমতা থাকতে হবে যে আপনি বিভিন্ন ব্যবস্থাপক হিসেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে কি হবে বা কি ফলাফল আপনি পাবেন সেটা আপনার মধ্যে কিন্তু উপলব্ধি আসতে হবে। তাহলে আপনি আদর্শ ব্যবস্থাপক হতে পারবেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নইলে কিন্তু আপনার সিদ্ধান্তটা ভুল হতে পারে। ৮ নম্বরে আমরা বলতে পারি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তো এই বুদ্ধিমত্তা অবশ্যই একজন ব্যবস্থাপকের থাকতে হবে। যত চরিত্রের ভালো গুণ আছে আমরা ব্যবস্থাপককে দিতে পারি। এখানে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা মানে হচ্ছে আপনার মধ্যে বিভিন্ন রকম বুদ্ধি থাকতে হবে। মানুষের কাছ থেকে কাজ আদায় করা কিন্তু খুব সহজ কাজ না। বিশেষ করে মানুষকে পরিচালনা করা কিন্তু সহজ কাজ না। আপনি পশু পাখি বা এটা সেটা যেটা ওরে খাবার দিলে ও কথা শুনবে বা ওরে আপনি আদর করলে ও কথা শুনবে। কিন্তু মানুষকে কথা শোনানো বা মানুষের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া খুবই কঠিন। সেজন্য আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। যেহেতু মানুষ বুদ্ধিবৃত্তিক প্রাণী, তো এই মানুষকে আপনার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা ওদেরকে আপনার কাজ আদায় করে নেওয়ার প্রতি অনুপ্রাণিত করে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু ক্ষেত্রে অবশ্যই বুদ্ধির প্রয়োগ করতে হবে। বিচার বুদ্ধি এবং জ্ঞান বা মেধা সম্পন্ন যদি না হয় তাহলে ব্যবস্থাপক তার অধস্তন কর্মীদেরকে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু পরিচালিত করতে পারবে না। তারপর হচ্ছে সাহসিকতা। তো একজন ব্যবস্থাপকের অবশ্যই সাহস থাকতে হবে। দেখেন
যে ব্যবস্থাপনা মানে হচ্ছে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত নেবে। আমরা জানি যে উদ্যোগ নিতে হলে তাকে অবশ্যই কি ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হয়। তো যার মধ্যে ঝুঁকি গ্রহণ করার সাহস থাকবে না, অর্থাৎ একজন ব্যবস্থাপক বিভিন্ন প্রকার টার্গেট নেবে, বিভিন্ন প্রকার সংকল্প গ্রহণ করবে, অর্থাৎ সে কি করতে চায় এগুলো কিন্তু একজন ব্যবস্থাপক হিসেবে সে দায়িত্ব নেবে। তো এই দায়িত্ব নেওয়ার পরে সে যদি সাহসিকতা না থাকে, সে কিন্তু বিভিন্ন প্রকার ভবিষ্যতে ঝুঁকি আছে, যার কারণে সে কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবে না, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো অবশ্যই তাকে সাহসিকতার সাথে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত নিতে হয়। যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। তো এই ঝুঁকি যদি নিতে হয় অবশ্যই তার মধ্যে সাহসিকতা থাকতে হবে। তো একজন ব্যবস্থাপক যদি পর্যাপ্ত সাহসী না হয় তাহলে কিন্তু সে বিভিন্ন প্রকার সিদ্ধান্তগুলো নিতে পিছিয়ে আসবে, অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে পারবে না, এতে করে ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে না। সর্বশেষ এবং 10 নম্বরে আমরা বলবো সংযত ব্যক্তিত্ব, অর্থাৎ আপনার ব্যক্তিত্বের মাধ্যমে মানুষকে আকর্ষিত করতে হবে। আপনার ব্যক্তিত্ব এমন হবে যে আপনার অধস্তন কর্মী যারা আছে তারা আপনাকে পছন্দ করে, আপনি সংযত ব্যক্তিত্বের, তাদের উপরে বিভিন্ন কারণে চড়াও হন না, বা তাদেরকে আপনি আদর করেন, বা তাদের প্রতি আপনি নমনীয়, এরকম সংযত ব্যক্তিত্ব থাকতে হবে আপনার মধ্যে, যে আপনার অধস্তন কর্মীরা আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি ওরা ইমপ্রেসড। এরকম না হলে কিন্তু আপনার মাধ্যমে ওদের মানে ব্যবস্থাপনাটা খুব বেশি ফলপ্রসূ হবে না। তো সেজন্য আমরা বলতে পারি অবশ্যই প্রত্যেক ম্যানেজার সংযত ব্যক্তিত্বের অধিকারী হবে। তো আমরা একজন আদর্শ ব্যবস্থাপকের 10টা গুণ নিয়ে এখানে কথা বলেছি। আমরা এখান থেকে খুব 10টা গুণই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কয়টা গুণ পারি সে কয়টা গুণ লেখার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এছাড়া আরো অনেক গুণাবলী কিন্তু থাকতে পারে। একজন ব্যবস্থাপকের আরো অনেক ধরনের গুণাবলী থাকবে। তো আমরা এই 10টা গুণাবলী নিয়ে আজকে কথা বলেছি। এই 10টা গুণাবলী আপনারা পড়বেন। এখন আমাকে একটু দু একজন কিছু পড়া দিবেন। আদর্শ ব্যবস্থাপকের এই যে যে দক্ষতা রয়েছে, এই 4 ধরনের দক্ষতা আছে, এটা সবাই একটু দেখবেন যে আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকতে হয়। তো আমরা 4টা দক্ষতার কথা জেনেছি, যে কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, এবং ধারণা বা কল্পনা করার দক্ষতা, এবং সমস্যা অনুধাবন সংক্রান্ত দক্ষতা। তো আপনারা বাসায় এই আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা রয়েছে যে 4 ধরনের, এই 4 ধরনের দক্ষতাটা এসডব্লিউ হিসেবে করবেন, কেমন? জি স্যার। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা এসডব্লিউ হিসেবে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, এই 4 ধরনের দক্ষতা সংক্ষিপ্ত বিবরণ সহ লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে শেয়ার করবেন, ওকে? জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।